আজকের গল্প বড়দেবীর পুজো। কলমে মৃগাঙ্ক ভট্টাচার্য। বাগডোগরা এয়ারপোর্টে পিনাকি রঞ্জনের বিমান যখন ল্যান্ড করলো তখন তার ঘড়িতে সকাল 10টা। ধপধপে সাদা পাজামা আর ফিকে বেগুনি রঙের ফিনফিনে একটা খাদির পাঞ্জাবি পরেছেন পিনাকি রঞ্জন। বহুদিন পর কোচবিহারে ফিরছেন। মনটা স্বভাবতই একটু হালকা পলকা তার। বিমানবন্দর থেকে বেরিয়ে আকাশের দিকে একবার তাকালেন পিনাকি রঞ্জন। ঝকমক করছে রোদ। শ্রাবণ মাসের আকাশ যে এত নীল হতে পারে সেটা ভাবাই যায় না। দিনকাল বদলে যাচ্ছে। গ্লোবাল ওয়ার্মিং প্রকৃতির ঋতুচক্রটাকেই পাল্টে দিচ্ছে রাতারাতি। সেই ছোটবেলার দিনগুলোর কথা মনে পড়ে গেল যেন। শ্রাবণের বর্ষা একবার শুরু হলে আর থামবার নামই করতো না। পুরনো দিনের কথা ভেবে একটু বুঝি ভার হলো তার মন। তিনি যে কোচবিহারে যাবেন তা গতকাল দুপুর পর্যন্ত পিনাকি রঞ্জন নিজেই জানতেন না। ডালাস থেকে দেশে এসেছিলেন কোম্পানির কিছু কাজ নিয়ে। বেঙ্গালুরু আর মুম্বাইতে তার কোম্পানির ব্যবসা সংক্রান্ত খুব গুরুত্বপূর্ণ কাজকর্ম ছিল গত সপ্তাহে। সেসব সেরে কলকাতায় এসেছিলেন পরশু দুপুরে। এত কিছুর পর আজ কলকাতাতেও একটা জরুরি বোর্ড মিটিং ছিল। সেটা বানচাল হয়ে গেল একজন বোর্ড মেম্বার আচমকা মারা যাওয়ায়। গতকাল বিকেলে খবরটা শুনেছিলেন তিনি। ওদিকে আমেরিকা ফিরে যাবার টিকিট কাটা আরও 3 দিন পর। এই 3টে দিনের ছুটি চট করে যখন হাতে এসেই পড়ল তখনই কোচবিহারের আসাটা ঠিক করে ফেলেছিলেন তিনি। যেহেতু হঠাৎ করে কাউকে খবর না দিয়ে তার এদিকে আসা, বিমানবন্দরের বাইরে কেউ পিনাকি রঞ্জনের জন্য অপেক্ষা করে নেই। একটা হুটার দেওয়া ইনভো ছিল এক মন্ত্রীর জন্য। পথচারীদের চমকে দিয়ে সেটা বেরিয়ে গেল প্রথমে। লালবাতি লাগানো সরকারি গাড়ি ছিল কিছু, সেগুলোও বেপাত্তা হয়ে গেল নিজে নিজেই দপ্তরের অফিসারদের নিয়ে। যাদের নিজস্ব গাড়ি ছিল তারাও এক এক করে নিজেদের গাড়িতে চেপে বেরিয়ে গেলেন। এখন বাইরে লাইনে ভাড়ার ট্যাক্সি দাঁড়িয়ে আছে কয়েকটা। 2-1জন যাত্রী দরদাম করছেন সেই সব ড্রাইভারদের সঙ্গে। পিনাকি রঞ্জনের তেমন তাড়াহুড়ো নেই। লক্ষ্য করলেন বিমানে তার পিছনের সিটে সফর করা সাদা রঙের শার্ট পরা চাপদারি ভদ্রলোক কোচবিহার যাবার ভাড়া নিয়ে দর কষাকষি করছেন। ট্যাক্সি চালক চাইছে 5,000 টাকা। সেই ভদ্রলোক 4,000-এর বেশি দিতে রাজি নন। পিনাকি রঞ্জন নিজেও কোচবিহারে যাবেন। তিনি 2 পা এগিয়ে গেলেন। সাদা শার্ট পরা ভদ্রলোককে প্রস্তাব দিলেন শেয়ারে যাবার জন্য। এবার তিনি ভালো করে তাকালেন মানুষটার দিকে। 45-এর আশপাশ দিয়ে হবে বয়স। টকটকে ফর্সা রং, চোখে একটা বাইফোকাল চশমা, দাড়িতে আর পাট করে আঁচড়ানো চুলে পাক ধরেছে সামান্য। বেশ সম্ভ্রান্ত চেহারা ভদ্রলোকের। পিনাকি রঞ্জনের কথায় ভদ্রলোক বিলক্ষণ রাজি। 5,000-এর জায়গায় 2,500-এ ব্যবস্থা হয়ে গেল। আর মন্দ কি। দুজনেরই লাগেজ বলতে একটা করে ছোট্ট ট্রলি ব্যাগ। ড্রাইভার ডিকির মধ্যে ঢুকিয়ে দিল তাদের দুজনের ব্যাগ। এবার নিজের জায়গায় গিয়ে বসলেন তারা। চালক গাড়ি সাউন্ড সিস্টেমে হিন্দি ফিল্মের গান লাগিয়ে দিল। গাড়ি চলতে শুরু করলো মন্থর গতিতে। পিনাকি রঞ্জন পাশের ভদ্রলোকের দিকে আর চোখে তাকালেন একবার। একসঙ্গে ঘন্টা 4-এর পথ যেতে হবে। চুপচাপ তো আর যাওয়া যায় না। হালকা গলায় জিজ্ঞেস করলেন, কি করেন আপনি? চাকরি না ব্যবসা? চাপদারি ভদ্রলোক পিনাকির কথার উত্তর না দিয়ে ঝাঁঝিয়ে উঠলেন ড্রাইভারের দিকে তাকিয়ে। বললেন, কি হিন্দি গান চালাচ্ছ রে ভাই তখন থেকে? কানের তো পোকা নড়িয়ে দিলে তুমি। তোমার কাছে রবীন্দ্রনাথের গান নেই? ড্রাইভারের মুখ কাচুমাচু। রবীন্দ্রসঙ্গীত তো আমার স্টকে নেই স্যার।
পিনাকি রঞ্জনের নিজেরও বিশ্রী লাগছিল এই চিৎকার করে গাওয়া গানগুলো শুনতে। এবার তিনি ধমক দিলেন ড্রাইভারকে, নেই যখন তখন বন্ধ করো তোমার এই অসহ্য লারে লাপ্পা হিন্দি গান। এরপর থেকে রবীন্দ্রনাথের গান রাখবে গাড়িতে। ঘাড় নেড়ে ড্রাইভার রিমোট দিয়ে তড়িঘড়ি বন্ধ করে দিয়েছে হৈ হৈ গান। মারকাটারি জগঝম্প বন্ধ হওয়াতে বেশ শান্তির পরিবেশ ফিরেছে। এবার অনেকটা আরাম বোধ করলেন দুজন। চাপদারি ভদ্রলোক পিনাকি রঞ্জনের দিকে তাকিয়ে হেসে বললেন, আমি সাংবাদিকতা চাকরি করি, কোচবিহারে আমার বাড়ি। বছরে এক আধবার করে বাড়ি এসে ঘুরে যাই কিছুদিন, এটা তেমনই আশা। ভদ্রলোক হাত জোর করে বললেন, আমার নাম প্রণব দেববক্সী। তেষ্টা পেয়েছিল জোর। একটা খনিজ জলের বোতল কিনেছিলেন দোকান থেকে, সেটাই পিনাকি রঞ্জন গলায় ঢেলে নিলেন খালি। তারপর বোতলটা পাশে সরিয়ে রেখে প্রতি নমস্কার করলেন। তিনি যে ডালাসে আপাতত বসবাস করছেন এটা যে তার পুরো পেশাগত কারণে দেশে আসা এবং সে কারণে যে তার স্ত্রী পুত্রদের ছেড়ে আসতে হয়েছে সেসব জানিয়ে দিলেন তিনি। তারপর বুক পকেটে হাতড়ে এক মুঠো ক্যান্ডি ধরিয়ে দিলেন প্রণবের হাতে। সিগারেট ছাড়ার পর গাদাগুচ্ছের ক্যান্ডি পকেটে রাখাটাই তার অভ্যেস। প্রণব মানুষটিকে বেশ লাগছে তার। দীর্ঘকাল বিদেশে থাকার ফলে স্বজাতিদের প্রতি একটা দুর্বলতা তৈরি হয়ে গেছে। বাঙালি দেখলেই তিনি আত্মহারা হয়ে পড়েন। বাংলায় কথা বলার সুযোগ পেলে আর কিছু চায় না তার। প্রণব একে বাঙালি, তাই মনে হচ্ছে বেশ মিশুকে মানুষ। পিনাকি রঞ্জন তাই মহা খুশি। তার মানে কোচবিহারে আপনি 3 দিনের ছুটি কাটাতে যাচ্ছেন? প্রণব নরম গলায় বললেন। পিনাকি রঞ্জন এবার আরও একটু ঝেড়ে কাশলেন। আসলে এবার শ্রাবণ মাসের শুক্লা অষ্টমী তিথি পড়েছে আগামীকাল। কোচবিহার রাজবাড়িতে আবার ওই দিন ময়নাকাঠ পুজো করে বড়দেবীর পুজোর কাজ শুরু হয়ে যায়। বহু বছর আমি দেশ ছাড়া, মাঝে এসেছি এক আধবার, কিন্তু এই বিশেষ সময়টায় আসা হয়নি কখনো। সেই ছোটবেলায় হাফ প্যান্ট পরা অবস্থায় যে বড়দেবীর পুজো দেখেছি সেটা এখনও মনের ভেতর গেঁথে আছে। কাকতালীয়ভাবে সেই স্মৃতিটাকে টাটকা করবার একটা সুযোগ এবার পেয়েই গেলাম। যখন পেলাম তখন ভাবলাম, লেটস গ্র্যাব দ্য অপরচুনিটি। বড়দেবীর পুজোটা আর একবার দেখে আসি গিয়ে। প্রণব বললেন, বাহ, খুব ভালো করেছেন। আমার নিজেরও ওই পুজোটা একবার একটা বিশেষ কৌতূহল আছে। এভরি অল্টারনেট সময়টাতে বাড়িতে চলে আসি। বড়দেবীর পুজোটা কভার করি আমার পত্রিকার জন্য। তাতে বাড়ি ঘরে আসবার একটা সুযোগ জুটে যায়। আবার সেই যাতায়াতের খরচ আমার কাগজ থেকেই পেয়ে যাই। পিনাকি রঞ্জন হেসে মাথা নাড়লেন। তার মানে রদ দেখা আর কলা বেচা দুটো উদ্দেশ্যই আপনার সাধন হয় এখানে এলে। প্রণব হো হো করে যা বলেছেন। পিনাকি রঞ্জন বললেন, মনে আছে আমার বেশ বাড়ির কাছে ডাংরাবাড়ির কাছে ডাংরাই মন্দিরে বড়দেবীর পুজোটা হতো। কোচবিহারের বাইরে থেকেও বহু লোক সায় দিয়ে বললেন। প্রণব ঠিকই বলেছেন, এখনো তাই হয়। কাল শ্রাবণের শুক্লা অষ্টমী কাল সন্ধেবেলা রাজপ্রতিনিধি হিসাবে একজন ময়নাকাঠ আহ্বান করবেন। মন্দির থেকে ঢাকার থানায় পালকিতে চাপিয়ে সেই কাঠকে মদনমোহন বাড়িতে নিয়ে আসবে সেই দুয়ার বক্সি। মদনমোহন মন্দির চত্বরে টানা
ধরে ওই কাঠের পুজো হবে। পিনাকী রঞ্জন মন দিয়ে শুনছিলেন, মাথা নেড়ে আগ্রহ দেখিয়ে বললেন, হাইলি ইন্টারেস্টিং। প্রণব বললেন, এরপর ভাদ্রের শুক্লা অষ্টমী তিথিতে মহাস্থান আর ধর্মপাঠ, পুজোর পর সেই কাঠ দেবী বাড়িতে বড়দেবীর মন্দিরে প্রতিস্থাপন করা হবে। তার 3 দিন পর থেকে সেই কাঠে খড় বেঁধে শুরু হবে বড়দেবীর মূর্তি গড়ার কাজ। রাজা নেই, রাজ্যপাট নেই, কিন্তু কয়েকশো বছর ধরে এই পুজোটা হয়ে আসছে। পুরো নিয়ম নিষ্ঠা আর অনুশাসন মেনে। ভাবলে অবাক লাগে, তাই না? পিনাকী রঞ্জন মুচকি হাসলেন। কথা বলতে বলতে গাড়ি তিস্তা ব্রিজের উপর দিয়ে চলছে। প্রণব হঠাৎ করে ড্রাইভারকে বললেন, ভাইটি, আমি জানালার কাজ করব, তোমার এসিটা একটু বন্ধ করে দাও। ড্রাইভার এসি অফ করার আগে জানালার কাঁচ নামিয়ে প্রণব মুখ বের করে দিয়েছেন বাইরে। পিনাকী রঞ্জন বড় বড় চোখ করে কাণ্ড দেখছিলেন প্রণবের। আঁতকে উঠে বললেন, কি ছেলে মানুষই করছেন? অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে তো। প্রণব তোরছা চোখে তাকালেন পিনাকী রঞ্জনের দিকে। মুখে একটা ভঙ্গি করে বললেন, ধুত্তোর, রাখুন আপনার অ্যাক্সিডেন্ট। কত যুগ পর তিস্তা নদীর ওপর দিয়ে যাচ্ছি, আর তিস্তার গায়ের গন্ধ একবার প্রাণ ভরে নেব না, তাই কি কখনো হয় মশাই? জানেন তো, তিস্তা তোরসা জলঢাকা শঙ্কোষ রায়ডাক, প্রত্যেকটা নদীর ঘ্রাণ কিন্তু আলাদা। এটা যে জানে শুধু সেই জানে। এটা তো আমারও খেয়াল করা উচিত। এবার পিনাকী রঞ্জন নিজে তার পাশের জানালার কাজটা তড়িৎ গতিতে নামিয়ে ফেলছেন। তারপর মুখ বাড়িয়ে দিয়েছেন বাইরের দিকে। 1 কিলোমিটার লম্বা ব্রিজটা শেষ হবার পর আবার দুজন মাথা ঢুকিয়েছেন গাড়ির ভেতরে। দুজনে হাসছেন শিশুদের মতো। ড্রাইভার বড় বড় চোখ করে বয়স্ক দুটি খোকার কাণ্ড দেখছিল। পিনাকী রঞ্জন তখনই বললেন, এসি টেসি আর চালানোর দরকার নেই ভাই, বাকি রাস্তা প্রাণ ভরে আমাদের ডুয়ার্সের ঘ্রাণ নিতে যাব। পিনাকী রঞ্জন ক্যান্ডির মোড়ক খুলে একটা ক্যান্ডি মুখের ভেতর পুড়ছেন, জিভ দিয়ে নাড়ছেন আলতো আলতো। তারপর প্রণবের উদ্দেশ্যে চোখ বুজেই বললেন, ময়না কাঠকে দেবী হিসেবে কল্পনা করে কবে থেকে পুজো শুরু হয় জানা আছে কি আপনার? প্রণব বললেন, সম্ভবত পঞ্চদশ শতকের শেষের দিকে বা ষোড়শ শতকের শুরুতে। বড়দেবীর পুজো শুরু করেছিলেন কোচ রাজবংশের স্থপতি মহারাজ বিশ্বসিংহ, কিন্তু মূর্তি করে পুজোর চল শুরু হয় ষোড়শ শতকের মাঝামাঝি, মহারাজ নরনারায়ণের আমলে। একদম ঠিক। পিনাকী রঞ্জন সাই দিলেন। মুন্সি জয়নাথ ঘোষের রাজোপাখ্যান নামে একটা বই আমি পড়েছি, সেখান থেকে জেনেছি যে মহারাজ নরনারায়ণের ভাই তথা সেনাপতি শুক্লধ্বজ একদিন কোষমুক্ত তরবারি নিয়ে রাজসভায় ঢুকেছিলেন। শুক্লধ্বজ মানে চিলা রায় নামে যিনি খ্যাত, তিনিই তো। ঘাড় নেড়ে পিনাকী রঞ্জন সপরিষদ নরনারায়ণ তখন সিংহাসনে বলেছিলেন, তবে খোলা তলোয়ার হাতে ভাইকে রাজসভায় ঢুকতে দেখে মহারাজ বিস্মিত হয়ে তাকিয়েছিলেন ভাইয়ের দিকে। নির্নিমেষেই সেই দৃষ্টির সামনে পড়ে চিলা রায় জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন ওই সভাস্থলে। শুনেছি এই গল্পটা, প্রণব বললেন। পরে জ্ঞান ফিরলে চিলা রায় স্বীকার করেছিলেন যে তিনি মহারাজকে হত্যা করবার জন্যই রাজসভায় এসেছিলেন, কিন্তু রাজসভায় ঢুকতেই তিনি নাকি দেখেন যে স্বয়ং দেবী ভগবতীর কোলে বসে রয়েছেন রাজা নরনারায়ণ।
এই ঘটনার পর মহারাজ 3 দিন 3 রাত ধ্যানস্থ থেকে দেবী মহামায়ার দর্শন পান। তারপরেই তিনি সিদ্ধান্ত নেন যে রাজ্যে পুজো হবে এবং দেবীর নাম হবে দশভুজা। পিনাকী রঞ্জন বললেন, দেবীর ডান পা সিংহের পিঠে আর বাঁ পা মোষের পিঠে থাকবে। অসুরের ডান হাত সিংহের মুখে আর বাঁ হাত বাঘের মুখে ঢোকানো থাকবে। বাঘের সামনে থাকবে জয়া বিজয়ার মূর্তি। তবে দেবীর দুপাশে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ থাকবে না। প্রণব হাসলেন, একদম ঠিক। ওই ময়না কাঠের ওপরেই প্রাচীন রীতি মেনে গড়া হবে দেবী মূর্তি। আগে রাজ আমলে জঙ্গল থেকে ময়না কাঠ সংগ্রহ করা হতো। এখন গ্রামগঞ্জে ওই কাঠ পাওয়াই যায় না। তাই কোচবিহার দেবোত্তর ট্রাস্ট বোর্ডের পক্ষ থেকে আনন্দময়ী ধর্মশালা চত্বরে ওই গাছ লাগানো হয়েছে শুনেছি। ঠিকই শুনেছেন। সেখান থেকেই কাঠ নিয়ে কাল সকাল 10টায় ডাংরায় মন্দিরে পুজো হবে। পিনাকী রঞ্জনের মুখ একটু উজ্জ্বল হলো। প্রতি বছরের মতো সেই পুজো করবেন রাজপুরোহিত শ্রী পৃথ্বীরঞ্জন ভট্টাচার্য। আপনি কিভাবে জানলেন? আপনি কি তাকে চেনেন? প্রণব বিস্মিত হয়ে বললেন। পিনাকী রঞ্জন হো হো হাসছেন। চিনি বই কি, সম্পর্কে তিনি আমার পিতৃদেব যে। আপনি তো সাংঘাতিক লোক মশাই। প্রণব পিনাকী রঞ্জনের ঘাড়ে চাপড় মেরেছেন উত্তেজনায়। বললেন, এতক্ষণ ধরে পাশাপাশি সফর করছি, এই কথাটা আপনি এতক্ষণে বললেন? কোচবিহারে আপনার বাবাকে চেনে না এমন লোক যে একটিও নেই। পিনাকী রঞ্জন মৃদু মৃদু হাসছেন। প্রণব এবার চকচকে চোখে পিনাকী রঞ্জনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, এবারে তবে আমার জন্য পরিচয়টাও দিয়ে দিই আপনাকে। পিনাকী রঞ্জন ভুরু জড়ো করছেন। প্রণবের 2 ঠোঁট কান ছুঁয়ে ফেলল প্রায়। পায়রা ওড়ানো হাসি হেসে বললেন, ময়নাকার যিনি আবাহন করবেন তার নাম প্রবীর দেববক্সী। তিনি আমার জ্যাঠামশাই, আমার বাবার সহোদর দাদা। কেন এই পুজোর জন্য আমার এতটা টান সেটা এবার বুঝেছেন নিশ্চয়। কাজেই বড় দেবীর পুজোর সঙ্গে আমার কানেকশনটা নেহাত ফেলনা নয়। সারা আকাশ জুড়ে ভাসছে সাদা সাদা মেঘ। মেঘের আড়ালে মাঝে মাঝে চলে যাচ্ছেন সূর্যদেব, আবার বেরিয়ে আসছে প্রখর তপন তাপ সঙ্গে করে। জানালা পুরো খোলা। পিনাকী রঞ্জনদের গাড়ি ফালাকাটা ছাড়িয়ে শিলতোরসা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে। 1 কিলোমিটারের চাইতে কিছু কম দৈর্ঘ্য বৃষ্টির। আবারও জানালা দিয়ে মুখ বের করে দুজন বুক ভরে শ্বাস নিলেন। দুজন বয়স্ক মানুষের ভেতর কোথাও ঘাপটি মেরে লুকিয়েছিল এবার সহসা জেগে উঠেছে 2টি শিশু। আলাদা আলাদা কারণ, তবু বড় দেবীর পুজোর আয়োজন দুজনেই টানছে আমোঘ আকর্ষণে। পিনাকী রঞ্জন, প্রণব দুজনেই বুকের ভেতরে মাদল বাজছে দ্রিদিম দ্রিদিম শব্দ করে। কোচবিহারের দিকে যত এগোচ্ছেন ততই উতলা হয়ে পড়ছেন দুজনেই তুমুল অধৈর্য ও সামান্য পথ বুঝি ফুরোয় না আর। আপনাদের এই ছোট্ট গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন।